স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। এস আলম, বসুন্ধরা, বেক্সিমকো, সামিট, ওরিয়ন গ্রুপ সহ দেশের অন্যতম শীর্ষ 10টি ব্যবসায়ী গ্রুপের অর্থ পাচারের অভিযোগে দুদক, এনবিআর, সিআইডির সমন্বয়ে গঠন করা হয়েছে যৌথ অনুসন্ধান তদন্ত দল। যে দলটি পাচারের অর্থ দেশে ফেরাতে কাজ করবে। অ্যাটর্নি জেনারেল অফিস এই যৌথ দলকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেবে। কার্যালয় হবে বিএফআই বা বাংলাদেশ ব্যাংক। আদিত্য আরাফাতের প্রতিবেদনে দেখব বিস্তারিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পাচারের অর্থ দেশে ফেরাতে মনোযোগী হয় অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে গঠন হয়েছে টাস্কফোর্স। সরকার পতনের পর সন্দেহজনক লেনদেন পাওয়ায় এ পর্যন্ত প্রায় ৫৫০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ফ্রিজ বা অবরুদ্ধ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এসব অ্যাকাউন্টে জমা আছে ১৪,৫০০ কোটি টাকা। BFIUর তথ্য বলছে, দেশের অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের পাশাপাশি সাবেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক ব্যক্তি ছাড়াও ব্যবসায়ীদের একটি অংশের বিদেশে বিপুল সম্পদের খোঁজ পাওয়া গেছে। আর্থিক গোয়েন্দা ইউনিট BFIUর কাছে এস আলম, বেক্সিমকো গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, সামিট, ওরিয়ন গ্রুপ, নাসা, শিকদার গ্রুপ, জেমকন গ্রুপ, নাবিল গ্রুপ এবং আরামিট গ্রুপের চেয়ারম্যান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার মাসখানেক পরই এদের বিরুদ্ধে দুদক, সিআইডি আলাদাভাবে অনুসন্ধান শুরু করেছিল। সম্প্রতি গুরুত্ব বিবেচনা করে দুদক, সিআইডি এবং এনবিআরের সমন্বিত যৌথ অনুসন্ধান তদন্ত টিম গঠন করে দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এই টিমের কার্যপরিধিও ঠিক করেছে মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেল অফিস যৌথ দলকে আইনি সহায়তা দিবেন। তদন্তের গোপনীয়তা রক্ষা করে এই টিম পাচারের অর্থ দেশে ফেরাতে গঠিত টাস্কফোর্স এবং BFIUকে তথ্য সরবরাহ করবেন। এই যৌথ দলের কার্যালয় BFIU বা বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নিরাপদ স্থানে হবে। টিআইবি মনে করে, পাচারের অর্থ দেশে ফেরানো কঠিন হলেও সমন্বিত উদ্যোগে সম্ভব হতে পারে। এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয় এবং সেইখানেই যে পারস্পরিক আইনি সহযোগিতার বিষয়টা আছে। ওইসব দেশের এখন বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে এক ধরনের সহমর্মিতা আছে, আমাদের আন্দোলনের প্রতি একটা শ্রদ্ধাবোধ আছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহযোগিতার মনোভাব আছে। এই সুযোগটা নেওয়া সম্ভব, যার মাধ্যমে যে দীর্ঘ প্রক্রিয়াটাকে একটু টেলিস্কোপিং করে একটা ত্বরান্বিত করা সম্ভব হতে পারে। যৌথ তদন্ত দল গঠনের বিষয়ে তদন্ত সংশ্লিষ্ট কোনো সংস্থার দায়িত্বশীল কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। স্বাধীনতার পর থেকে কম বেশি অর্থ পাচার হয়েছে বিদেশে। অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য বলছে, গত 15 বছরে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে। 234 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে এই সময়ে। এই অর্থ দেশে ফেরানোকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। পাচারকৃত অর্থ ফেরাতে নতুন উদ্যোগ, এই বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন বিশেষ প্রতিনিধি আদিত্য আরাফাত। আদিত্য, এখানে পাচারকৃত অর্থ উদ্ধারের গোপনীয়তা রক্ষার বিষয়টিও উঠে এসেছে, কিন্তু অন্যদিকে টিআইবি মনে করে পাচারকৃত অর্থ দেশে ফেরানো সম্ভব হলেও সমন্বিত উদ্যোগে সম্ভব হতে পারে। এখানে সমন্বিত উদ্যোগ বলতে আমরা কি বুঝবো? সমন্বিত উদ্যোগ বলতে আমি প্রথমে আপনাকে জানিয়ে রাখি, এর আগে আমরা দেখেছি অর্থ পাচারের জন্য আলাদা আলাদাভাবে তদন্ত টিমগুলো কাজ করছে। আপনি জানেন যে অর্থ পাচারের জন্য বেশ কয়েকটি টিম রয়েছে, অর্থাৎ তদন্তকারী সংস্থা আছে। দুদকের মতো করে তদন্ত করছে, এনবিআরের মতো, এবং বাংলাদেশ ব্যাংকের BFIU এবং সিআইডি, এবং তারা আলাদা আলাদাভাবে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করছে। তো অন্তর্বর্তীকালীন সরকার এবার যেটি প্রায়োরিটি দিয়েছে সেটি হচ্ছে যে পাচারের অর্থ দেশে ফেরাতে
কয়েকটি অগ্রাধিকার ভিত্তিতে 10টি প্রতিষ্ঠানকে তারা শনাক্ত করে এবং তাদের কাছে তথ্যের ভিত্তিতে তারা এই বেক্সিমকো, ওরিয়ন এবং সামিট, নাসা সহ এমন 10টি শীর্ষ প্রতিষ্ঠানের বিষয়ে দুর্নীতি দমন কমিশনেও তদন্ত চলছিল এবং কি এনবিআর এবং সিআইডিতেও আলাদাভাবে এইসব বিষয়ে অনুসন্ধান তদন্ত চলছিল। তো এখানে দুর্নীতি সরকার অর্থ মন্ত্রণালয় মনে করছে যে এই পাচারের অর্থ ফেরানোর জন্য যৌথভাবে যদি এনবিআর এবং সিআইডি এবং সহ যে 3টি প্রতিষ্ঠানের কথা বলা আমি প্রতিবেদনে দেখিয়েছি, 3টি প্রতিষ্ঠানের যদি তদন্ত টিম যদি সমন্বিতভাবে কাজ করে তাহলে এখানে ফলপ্রসূ কিছু হবে। এরই মধ্যে এই তদন্ত টিম কাজ শুরু করতে যাচ্ছে এবং তাদের এই 3 জনের আপনি জানেন যে এই দুদকের আলাদা অফিস রয়েছে এবং কি এনবিআর এবং সিআইডিরও আলাদা আলাদা অফিস রয়েছে। তো এই তদন্ত টিমে যারা থাকবেন তাদের অফিস হবে বাংলাদেশ ব্যাংক অথবা বিএফআইইউতে এবং সেখানে তাদের কার্যালয় হবে। সেই কার্যালয় থেকে তারা অর্থ পাচারের যে 10টি প্রতিষ্ঠানের কথা, ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিষয়ে আমি বলেছি, সেই বিষয়ে এরই মধ্যে তাদের কাছে তদন্তকারী সংস্থাগুলোর কাছে কিন্তু তথ্য রয়েছে। এখন তারা নিশ্চয়ই আইনি সহায়তা এবং স্বাধীনভাবে কাজ করার বিষয়টিও কিন্তু রয়েছে আদিত্য আরাফাত, এবং সেই সাথে দলের স্বার্থে অন্তর্বর্তী সরকারের ভূমিকা কি থাকতে পারে এবং এর সাথে রাজনৈতিক দলগুলোর সহায়তার প্রয়োজন হতে পারে কিনা। এখানে আমি বলে রাখতে চাই, এখন অন্তর্বর্তী সরকার কিন্তু গুরুত্ব দিয়েছে পাচারের অর্থ দেশে ফেরানোর জন্য এবং সেই অর্থ ফেরানোর জন্য ইতিমধ্যে টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে। এই যে যৌথ তদন্ত টিম গঠন হয়েছে, সেই তদন্ত টিমের অর্থ মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র হয়েছে, যে নথি হয়েছে, সেই নথিতে বলা হয়েছে এই তদন্ত টিম অর্থ মন্ত্রণালয় যে চিঠি দিয়েছে সেখানে বলা হয়েছে তারা বিএফআইইউ, বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউকে তারা তাদের এই তথ্য সরবরাহ করবেন এবং তারা তাদের প্রয়োজনে এই তদন্ত টিমকে আইনিভাবে সহায়তা করবে সরকারের অ্যাটর্নি জেনারেল অফিস। আর আপনি রাজনৈতিক যে বিষয়টি বলেছেন, আসলে সব কিছুর এখন তো রাজনৈতিক সরকার নেই, অন্তর্বর্তী সরকার তাদের আন্তরিক সদিচ্ছা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে এবং সেই সদিচ্ছার কারণে আমরা দেখতে পেয়েছি যে টাস্কফোর্সও গঠন হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এখন যে তদন্ত টিমের সমন্বিত একটি যৌথ সমন্বয় টিম গঠন হয়েছে, এটি সরকারের উদ্যোগে হয়েছে এবং এই তদন্ত টিম এরই মধ্যে আলাদাভাবে তাদের কাছে যেই অর্থ পাচারের যে তথ্যগুলো রয়েছে তারা এখন যৌথভাবে আরও শক্তিশালীভাবে আরও সমন্বিতভাবে তারা উদ্যোগ নেবে এবং যেসব জায়গায় বাংলাদেশের অর্থ রয়েছে। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য বার্তা কক্ষ থেকে। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া বিজয়ের লাল সবুজ কোনো রাজনৈতিক দলের সম্পত্তি হতে পারে না বলছেন শহীদ বুদ্ধিজীবীদের স্বজনেরা। যদিও গেল 15 বছরে আওয়ামী লীগ শাসনামলে মুক্তিযুদ্ধকে অনেকটাই কুক্ষিগত করেছিল বলে ক্ষোভও জানান তারা। 54তম বিজয় দিবসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে তাদের আহ্বান, শহীদ বুদ্ধিজীবীদের বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক রাষ্ট্রের স্বপ্নকে বাস্তবায়ন করতে যে ছাত্র জনতা মাঠে নেমেছে তারা যেন সেখান থেকে সরে না যায়। যে কারণে দেশ স্বাধীন হলো, যে কারণে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করলো, রক্ত দিল, যে আশা নেওয়ার যে ভরসা নেওয়া, সেই ভরসা আশা আমি খুব একটু দেখতেছি না। আর দুদিন বাদে যেখানে জাতি 54তম বিজয় দিবস উদযাপনে মাতবে, তখন শহীদ বুদ্ধিজীবীদের স্বজনদের চোখে মুখে এই আরতি কেন? এটা খুবই দুর্ভাগ্যজনক যে যারা দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য তাদের সবচেয়ে মূল্যবান জীবন তারা বিসর্জন দিয়েছে, আত্মাহুতি দিয়েছে, তো তাদের স্বীকৃতি দিতে একটি স্বাধীন দেশের 53 বছর লেগেছে। মানে মুক্তিযুদ্ধের আদর্শ, মুক্তিযুদ্ধের স্পিরিট, হোয়াটএভার চেতনা, এই কথাটাকেই তো একটা মানে এমন একটা হাস্যাস্পদ করে ফেলা হয়েছিল, যেটা খুবই দুঃখের বিষয়। কারণ এগুলো হাসির বিষয় না, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এমনইভাবে এটাকে একটা পণ্য হিসেবে ব্যবহার করা হয়েছিল যে এটা ওই জায়গায় দাঁড়িয়ে গেছিল। 9 মাসের সশস্ত্র প্রতিরোধ ও লাখো শহীদের রক্তনদী পেরিয়ে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম দিতে বিশ্ব মানচিত্র যখন ছটফট করছিল, তখনই এদেশকে মেধাশূন্য করার ঘৃণ্য পরিকল্পনা বাস্তবায়নে নামে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা। আমার বাবাকে যখন নিতে আসা হয়, অপহরণ করতে আসা হয় 14ই ডিসেম্বর আমার ছোট কাকার বাড়ি থেকে, ওই পরিস্থিতিটাও আমার মনে আছে। কারণ
সবাই খুব ঘাবড়ে গেছেন, কাঁদছেন, এই জিনিসগুলো আমার মনে আছে। আর এরা যে এসে স্যার বলে সম্বোধন করছে এবং বলছে যে একটু পরেই দিয়ে যাব, এরকম একটা আবছা আবছা এরকম আমার মনে পড়ে আমার। শুধু ঢাকায় নয়, সারা দেশেই বেছে বেছে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক সহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের ধরে নিয়ে হত্যা করে পাকিস্তানি বাহিনী, যাদের অনেকের মরদেহ পাওয়া যায় রায়ের বাজার বধ্যভূমিতে। শহীদদের সেই আত্মত্যাগের সাহস জুলাই বিপ্লবে তরুণ প্রজন্মের স্লোগানে ফুটে উঠেছে, বললেন শহীদ বুদ্ধিজীবীদের সন্তানেরা। এবারের আন্দোলনের সময় তরুণ প্রজন্ম তাদের বিভিন্ন স্লোগান বা বিভিন্ন সময় তাদের এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছে, বলছে, কোনো শহীদ বুদ্ধিজীবীর লেখা থেকে উদ্ধৃতি দিয়েছে বা তারা তাদের অনুপ্রেরণা সেটা বলেছে। এটাকে যদি আরও আস্তে আস্তে ছড়িয়ে দেওয়া যায়। ৭১-এর রক্তঋণ শোধ করতে বর্তমান প্রজন্ম বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের প্রত্যয় থেকে সরে আসবে না, এমন প্রত্যাশা শহীদ বুদ্ধিজীবীদের স্বজনদের। তোমাদের যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ? ৫৩ বছর ধরে এই প্রশ্নের উত্তর লাল সবুজ পতাকার কাছে খুঁজে ফিরেছেন ৭১-এ শহীদ বুদ্ধিজীবীদের স্বজনেরা। এবার ৫৪তম বিজয় দিবসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে দেশের লাখো তরুণ, ছাত্র, জনতা দ্রোহের আগুন আর রক্তের অক্ষরে এই প্রশ্নের জবাব কিছুটা হলেও দিয়েছেন। বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন শহীদ বুদ্ধিজীবীদের দুই চোখ ৭১-এ দেখেছিল, দেরিতে হলেও সেই স্বপ্নের বাস্তবায়নে তরুণ সমাজের এই অভূতপূর্ব আত্মত্যাগকে স্বজন হারানোর বেদনায় অনেক বড় সান্ত্বনা মনে করছেন ৭১-এ শহীদ বুদ্ধিজীবীদের সন্তানেরা। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। টাইফুন ফ্যাব্রিক কেয়ার, যার 3D টেকনোলজি প্রথম ওয়াশেই কাপড়ের দাগ সাফ করে কাপড়কে করে নতুনের মতন পরিষ্কার আর সুরক্ষিত। টাইফুন ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। শহীদ বুদ্ধিজীবী দিবসে গভীর শ্রদ্ধা ভরে জাতির মেধাবী সন্তানদের স্মরণ করছে জাতি। ভোরে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৭টার দিকে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানান। বিউগলের করুণ সুরের সঙ্গে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। শহীদ বুদ্ধিজীবী দিবস পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের উষালগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ বেদনার এই দিনটিকে স্মরণ করে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। বিউগলে করুণ সুরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অফ অনার প্রদান করে ৩ বাহিনীর একটি চৌকস দল। শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বীর শহীদের গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। বিউগলে বেজে ওঠে করুণ সুর। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর অন্যান্য উপদেষ্টারাও বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বাঙালিকে মেধাশূন্য করার এ নৃশংস নিধনযজ্ঞ সেদিন হতবিহ্বল করে দিয়েছিল বাঙালি জাতিসহ গোটা বিশ্বকে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবস পাশাপাশি ২৪-এর গণ অভ্যুত্থান বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন চিফ রিপোর্টার জাকারিয়া আহমেদ। জাকারিয়া, গত কয়েক দশকের ঘটনা প্রবাহ কি বলে? শহীদ বুদ্ধিজীবীরা বেঁচে থাকলে বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক অভিমুখ কি ভিন্ন রকম হতে পারত? সেটি তো বলার অপেক্ষা রাখে না। যারা ৭১-এ তাদের মেধা, বুদ্ধি, মনন, লেখনী দিয়ে মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছে, মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছে তথা পুরো বাংলাদেশকে অনুপ্রাণিত করেছে, তাদের সেই মেধাকে, তাদের সেই মননকে, তাদের সেই প্রতিভাকে থামিয়ে দেওয়ার জন্যই
পশ্চিম পাকিস্তানি বাহিনী এবং তাদের এদেশীয় দোসররা বাংলাদেশের সেই দামাল এবং মেধাবী সন্তানদেরকে বেছে বেছে হত্যা করেছে। যে কারণেই আজকের এই দিনে জাতি শ্রদ্ধাভরে সেই মেধাবী সন্তানদেরকে স্মরণ করেছে বা স্মরণ করছে। পুরো বাংলাদেশটাই যেন এক বদ্ধ ভূমিতে পরিণত হয়েছিল 1971-এর 9 মাস ধরে। এর আগে পরে আমরা যেটি জানি যে 1971-এর 14ই ডিসেম্বর একেবারে বাঙালি জাতি বা বাংলাদেশের দামাল ছেলেরা যখন একেবারে বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে গেছে, তখন তাদের পরাজয় সুনিশ্চিত জেনেই পাকিস্তানি হানাদার বাহিনী, বিশেষ করে ওই সময়ের জেনারেল রাও ফরমান আলীর নেতৃত্বেই বাংলার মেধাবী সন্তানদের হত্যা করার যে নীল নকশা করা হয়েছিল, যেটি সারা পৃথিবীর ব্যাপী একটি বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছিল, সেই ধরনের নজিরবিহীন হত্যাযজ্ঞ বাংলাদেশের উপর দিয়ে চালিয়েছিল। এবং এটি পুরো মুক্তিযুদ্ধের 9 মাস জুড়ে হয়েছে এবং ঢাকায় নয়, সারা বাংলাদেশেই হয়েছে। আমি ডিবিসি নিউজের কাছে বুদ্ধিজীবী পরিবারের স্বজনেরা যেটি বলেছেন, একটু আগে আমরা সেই রিপোর্টটিও দেখলাম, সেখানে তাদের একটি আত্মীয় রয়েছে যে 5 দশক পেরিয়ে যাওয়ার পরে এই শহীদ বুদ্ধিজীবীদের তালিকা করার যে সিদ্ধান্ত রাষ্ট্র নিয়েছে এবং এখনও পূর্ণাঙ্গ তালিকা হয়নি। 2020 সালে তখনকার যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার, তারা 4 দফায় 560 জন বুদ্ধিজীবীর তালিকা করতে পেরেছিলেন যারা শহীদ হয়েছেন। কিন্তু এর বাইরে আরও অনেক শহীদ বুদ্ধিজীবী রয়েছে সারা বাংলাদেশে, যাদের খবর কিংবা যাদের কথা জাতি এখনও জানে না কিংবা জানতে পারেনি, সেই জায়গায় তাদের ক্ষোভের জায়গায় রয়েছে। আরেকটি বিষয় তারা বলেছেন যে শহীদ বুদ্ধিজীবীদের যে দু চোখ যে স্বপ্ন দেখেছিল 71-এ, একটি বৈষম্যহীন, একটি অসাম্প্রদায়িক বিষয়ে আরো জানতে চাচ্ছি জাকারিয়া আপনার কাছে, যে আর এবারের গণ অভ্যুত্থানে শিক্ষার্থীরা মাঠের লড়াইয়ে সামিল হওয়ার আগে পূর্ববর্তী প্রেক্ষাপট অনুযায়ী বুদ্ধিজীবীদের তৎপরতা কেমন চোখে পড়েছে, যেহেতু তখন আপনারা মাঠে ছিলেন? আচ্ছা, যেটি আমিও বলছিলাম আর কি, যে 1971-এ মুক্তিযুদ্ধ শহীদ বুদ্ধিজীবীরা যে স্বপ্ন দেখেছিলেন একটি বাংলাদেশ বিনির্মাণের, যে বাংলাদেশ হবে বৈষম্যহীন, যে বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক সাম্যের ভিত্তিতে। আমরা এই জুলাই আগস্টে যে বিপ্লবটি দেখলাম, সেই বিপ্লবে অনেক তরুণ ছাত্র জনতা তাদের ফেসবুক স্ট্যাটাসে কিংবা তাদের স্লোগানে সেই বক্তব্যগুলি কিন্তু তুলে ধরেছেন। অর্থাৎ একদিক থেকে বলা যায় যে 71-এর যে পুনরাবৃত্তি, সেটি আমরা আবার জুলাই আগস্ট বিপ্লবে দেখেছি। আমরা দেখেছিলাম যে শহীদ হয়েছেন আহনাব, যিনি বিএফ শাহীন কলেজের ছাত্র, সে তার মাকে একটি চিরকুট লিখে গিয়েছিল, মা আমি যুদ্ধে যাচ্ছি, যেটি আমরা 71-এ দেখেছিলাম মুক্তিযোদ্ধাদের, তারা যুদ্ধে যাওয়ার আগে তাদের মাকে কিংবা তাদের স্বজনদেরকে চিঠি লিখে গিয়েছেন। তো আমরা কিন্তু এক ধরনের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি বা দেখেছি। এবং 1971-এর যে গণহত্যা হয়েছে ধরে ধরে নিয়ে ঘরে বাসায় ঢুকে ঢুকে, এবারও কিন্তু আমরা দেখতে পেয়েছি সেরকমই অনেক ছাত্র নেতাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো এক ধরনের সামঞ্জস্য আমরা দেখতে পাচ্ছি। এবং এবারের স্লোগান যেটি ছিল ছাত্র জনতার অভ্যুত্থানের যে মূল স্লোগান, সেটি হচ্ছে বৈষম্যহীন একটি রাষ্ট্র, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। যেখানে বৈষম্যহীন রাষ্ট্র আমাদের সবারই প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ জাকারিয়া আপনাকে বার্তা কক্ষ থেকে যুক্ত হবার জন্য। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। ভোরের আলো ফোটার পর থেকেই রায়ের বাজার বধ্যভূমি ও মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জড়ো হন রাজনীতিবিদ, শহীদ পরিবারের সদস্যসহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধার ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতির স্মারক। 71-এ জাতি মেধাশূন্য না হলে দেশ এগিয়ে যেত আরও, এমন প্রত্যাশায় উঠে আসে নতুন প্রজন্মের কণ্ঠস্বর। কুয়াশা ভেজা শীতের সকালে ফুলে ফুলে সিক্ত রায়ের বাজার বধ্যভূমি। অর্ধনমিত লাল সবুজের পতাকা জানান দেয় সূর্য সন্তানদের হারানোর দিন আজ। স্বজন হারানোর বেদনায় আচ্ছন্ন মন, হাতে ফুল আর বুদ্ধিজীবীদের স্মরণে লেখা কালো ব্যানার। সবার উদ্দেশ্য শহীদদের শ্রদ্ধা জানানো। ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, সংস্কৃতি কর্মী, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া দুরন্ত তরুণরাও। আমাদের বীরাঙ্গনা এবং সাধারণ মানুষের যে ত্যাগ তিতিক্ষা, আমাদের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের যে কষ্ট, সেটাকে যেন আমরা ভুলে না যাই। শোষণ বৈষম্যহীন বাংলাদেশ, এই চেতনাকে লালন পালন করা মূলত, যাতে আমাদের দেশে কোনো ধরনের শোষণ নিপীড়ন এইটা যেন আর না থাকে। নতুন প্রজন্মের বর্তমান বাংলাদেশ বিশ্ব দরবারে আলো ছড়াবে এমন প্রত্যাশা সবার। স্বাধীনতা হয়তো পেয়েছি, একটা ভূখণ্ডের স্বাধীনতা, কিন্তু মনোজগতে যে মুক্তি, সে মুক্তি অর্জনের জন্য
আরও অনেক সময় লাগবে বলে মনে করি। জনগণ যেন তাদের অধিকার নিয়ে কথা বলতে পারে এবং বাক স্বাধীনতা পেতে পারে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধেও ছিল সাধারণ মানুষের ঢল। তারা বলছিলেন বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ছড়িয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্মে। প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে শোষণ ও বৈষম্য মুক্ত। যারা স্বাধীনতার জন্য লড়াই করেছেন এরা বেশিরভাগই আসলে শ্রমজীবী মানুষ ছিলেন। সবচাইতে বড় চাওয়া ছিল যে তাদের দুমুঠো অন্নের জোগাড় হবে, তাদের একটা ঠিকঠাক থাকার জায়গা হবে। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা কিংবা শহীদদের যে স্বপ্ন আসলে এই দেশে বাস্তবায়ন হয়নি। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি সমতার বাংলাদেশ, সেই বাংলাদেশের পথে হাঁটতে হলে আমাদেরকে এই শহীদদেরকে স্মরণ করতে হবে। কোমলমতি শিশুরাও আসে বাবা মায়ের হাত ধরে। দেশটা সুন্দর হোক, দেশের পরিবেশ সুন্দর হোক। বুদ্ধিজীবী দিবস পালন করতে আসছি, এটা যেন সামনে আর বড় করে উদযাপিত হয়। ৭১-এ স্বাধীনতা অর্জিত হলেও কাঙ্ক্ষিত মেলেনি মুক্তি। তাই ২৪-এর অভ্যুত্থান ঘিরেই নতুন করে স্বপ্ন বুনছে তরুণ প্রজন্ম। ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের ইতিহাস বিকৃতি দেখতে চান না নতুন প্রজন্ম। এছাড়াও ৭১-এর চেতনা ধারণ করে আগামীতে এগিয়ে যাওয়ার পাশাপাশি এই গৌরবময় দিনটা জানান দিতে চায় প্রজন্ম থেকে প্রজন্ম অন্তরে। রাজধানী মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ এবং প্রতিক্রিয়াও জানিয়েছেন তারা। এই বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, আমরা প্রতিবেদনটি দেখছিলাম এবং আরও জানতে চাই আপনার কাছে জনসাধারণের প্রতিক্রিয়া কি এবং বিশিষ্টজনেরা কে কি বললেন। ধন্যবাদ তরুণী। যে বিষয়টা দিয়ে আসলে শুরু করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আজকে যেহেতু 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস, সেই বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কিন্তু মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের আসলে ঢল নেমেছিল বলা যায়। রাজনৈতিক, সামাজিকভাবে বা বিভিন্ন গোষ্ঠী থেকে তরুণ সমাজ সহ প্রত্যেকেই যার যার অবস্থান থেকে এই সূর্য সেনাদেরকে তাদের শ্রদ্ধা জানিয়েছিল ফুল দিয়ে। তবে এখানে যে প্রতিক্রিয়া বা তাদের বক্তব্য যে বিষয়গুলো উঠে আসে, সব থেকে বক্তব্যটা আমার কাছে বা মনে হয়েছে বা আমি দেখেছি বা জেনেছি, যেটা তুলে আনার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে তরুণ সমাজ তারা এই বাংলাদেশ যেহেতু ৭১-এ স্বাধীনতা পেয়েছি, এর পাশাপাশি এই বছর আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরবর্তীতে বাংলাদেশের ইতিহাস যাতে বিকৃতি না করা হয়, সেটা যেন দেখতে না পান, সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করতে চাইছেন তারা, বা এইভাবে এরকম একটি উদ্যোগ নিতে হবে এমনটাই কিন্তু দাবি করছেন। অর্থাৎ পুনরাবৃত্তি যেন না ঘটে। তাহলে 24-এর গণ অভ্যুত্থানের প্রভাব এবারের বুদ্ধিজীবী দিবসে কেমন দেখলেন? গণতন্ত্রের উত্তরণ নিয়ে কে কি বললেন? যে এখনও কিন্তু আসলে মুক্তি মিলেনি। 53 বছর পার হয়ে যাওয়ার পরেও কিন্তু সাধারণ মানুষের মুক্তি মিলেনি। এখনও বৈষম্যহীনতা বা বৈষম্য দূর করার যে বিষয়গুলো, সেটাও কিন্তু এখনও হয়নি। তাই তারা বারবারই বলছেন যাতে করে আর বৈষম্য না থাকে, সবাই যাতে করে বাক স্বাধীনতা থাকে, সেই বিষয়গুলো কিন্তু নিশ্চিত করতে হবে। যেহেতু একটি গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের ইতিহাস শুধু নয়, স্বাধীনতার যে ইতিহাস সেটাও যাতে আসলে বিকৃতি না ঘটাতে পারে, সেই ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছেন। এবং কি এছাড়াও পাশাপাশি তারা আরেকটি বিষয় বলেছেন যে আগামীতে যারাই নেতৃত্ব দেবেন এই বাংলাদেশটাকে, সেই বাংলাদেশটাকে নেতৃত্ব দেওয়ার সময়টাতে অবশ্যই মনে রাখতে হবে ৭১-এর কথা, পাশাপাশি এই গণ অভ্যুত্থানের কথা। না হলে পরবর্তী প্রজন্ম আবারও সেই গণ অভ্যুত্থানের মতো একটি চিত্র দেখতে পারবে এই দেশের মানুষ, সেই হুঁশিয়ারটাও কিন্তু দিয়েছে। আরেকটি কয়েকটি বিষয় এখানে, যেহেতু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন, তারাও নিজের পক্ষ থেকে বিভিন্নভাবে বক্তব্য দিয়েছেন যে তারা বলছেন এবারের এই শ্রদ্ধা নিবেদনের সময়টাতে আওয়ামী লীগ আসেনি, কারণ মির্জা ফখরুল তিনি বলেছিলেন যে এই যেহেতু গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ, সে কারণেই তারা আজকে দিনটায় তাদেরকে দেখা যায়নি, সেই বিষয়টাও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু বলেছেন। আর এর পাশাপাশি গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মী ছিলেন তারাও বলেছেন যে জাতীয় পার্টি এসেছিল, একটা অংশ জাতীয় পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য, সেখানেও তারা অভিযোগ আকারে মোটা দাগে তারা বলেছিলেন যে তাদের সঙ্গে যুক্ত আছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, সেই বিষয়গুলো কিন্তু তারা বলেছেন। আর এই আজকের দিনটা যে মেধাশূন্য করার জন্য পাকিস্তানের হানাদার বাহিনী যারা এই যে গণহত্যা চালিয়েছিল বা হত্যা করেছিল, সেটা
যাতে করে মেধাশূন্য আবার কিছু তরুণ সমাজও বলেছে, যারা পড়াশোনা আছে তারা বলছে যে এখনও যারা ভালো শিক্ষার্থী রয়েছে, ভালো কাজ করার সুযোগ রয়েছে, কিন্তু বাংলাদেশে সেই পরিমাণ কর্মসংস্থান নেই, তাই তারা ধন্যবাদ আপনাকে বার্তা কক্ষ থেকে যুক্ত হবার জন্য। হেমন্তের শেষ মুহূর্তে রাজধানী সহ সারা দেশে বেড়েছে শীতের প্রকোপ। কনকনে ঠান্ডা আর হাড় কাঁপানো শীতে জবুথবু জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 8.7 ডিগ্রি সেলসিয়াস। দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.7 ডিগ্রি সেলসিয়াস। সাথে রয়েছে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডা বাতাসের দাপট। দিনের কিছু সময় সূর্য উঠলেও উত্তাপ মিলছে না। এই অবস্থায় স্বল্প আয়ের মানুষের দুর্ভোগ কয়েক গুণ বেড়েছে। এদিকে ঘন কুয়াশায় ধানের বীজতলা নষ্টের সম্ভাবনা দেখা দিয়েছে। উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়েও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি। ঠাকুরগাঁওয়েও তাপমাত্রা নিচের দিকে নামছে। অনেকে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। কুড়িগ্রামেও কমছে দিন ও রাতের তাপমাত্রা। কনকনে ঠান্ডা আর কুয়াশার চাদরে ঢেকে থাকছে চারদিক। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে পঞ্চগড়, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ কয়েকদিন অব্যাহত থাকবে। কুয়াশার টানে ঠান্ডা বাইরে থেকে বাইরে হওয়া যায় না, শীতের জন্য হাত পা ককড়া হয়ে যাচ্ছে। প্রচণ্ড শীতে আমরা কৃষকরা মাঠে কাজ করতে পারতেছি না। গরু ছাগল নিয়ে মানে হাঁস মুরগি সবই মারা যাচ্ছে ঠান্ডায়। রোদ উঠেছে, তারপরেও যেন মনে হচ্ছে যে একটু ঠান্ডা যায়নি। চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং গতকাল সেটি 9.8 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এবং আজকে সেটি কমেছে 8.7 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। খেলার খবর। ক্যারিয়ারে প্রথমবারের মতো বোলিং অ্যাকশনের জন্য নিষেধাজ্ঞা পেলেন সাকিব আল হাসান। বোলিংয়ে ত্রুটি খুঁজে পাওয়ায় সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের বোলিং নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। গত সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি খেলার সময় তার বোলিং নিয়ে প্রশ্ন তোলে কাউন্টি ক্রিকেট কর্তৃপক্ষ। চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের বার্মিংহামের লাফবোরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। বিশেষজ্ঞদের সামনে সেই পরীক্ষায় মোট 4 ওভার বল করতে হয় সাকিবকে। ইংল্যান্ডে বোলিং অ্যাকশনের এই পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় খেলতে পারবেন না কাউন্টিতে, তবে অন্য কোথাও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।